আমি আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় দেখি আমি একই জায়গায় থমকে দাঁড়িয়ে আছি। যতই জোরে দৌড়ে আমি সিঁড়ির থেকে নামার চেষ্টা করছি, সিঁড়ি যেন শেষই হচ্ছে না। অনির্বাণ, পালাচ্ছ কেন? তুমি ছাড়া আমার ছবির ফ্রেমটা যে অসম্পূর্ণ। আমি কোনো আমি কোনো উপায় দেখতে না পেয়ে সিঁড়ির ওপর থেকে সোজা নিচে ঝাঁপ দিই। দাদাভাই, দাদাভাই, এখন কেমন আছিস? আজ আজ 1 বছর হলো পুলিশ রিয়াকে খুঁজে পায়নি, কিন্তু আমি জানি ও কোথায় আছে। আমি জানি প্রতি অমাবস্যায় যখন অন্ধকার বাড়ে, তখন ওই বাড়ির জানলায় একটা ছায়া দেখা যায়, একটা মেয়ে যে হাত ছানি দিয়ে ডাকছে। ওই হাতগুলো, আমাকে ছেড়ে দাও রিয়া, আমাকে ছেড়ে দাও। না 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 না, না ওটা রিয়া নয়, ওটা মাংসের দলা, ওটা মাংসের দলা। একটু শান্ত হ দাদাভাই। দেখ, কেউ নেই এখানে। তুই তুই আছিস এখানে শুধু। অনির্বাণ মল্লিক, কেস নাম্বার 410, তীব্র সিজোফ্রেনিয়া এবং প্যারানয়া। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ওর শরীরে যে ক্ষত চিহ্নগুলো পাওয়া গেছে সেগুলো কোনো মানুষের কামড় নয়। মনে হয় কোনো প্রাচীন ইটের ঘষায় চামড়াগুলো ছিঁড়ে গেছে। আমি প্রতীক, অনির্বাণের খুড়তুতো ভাই। আজ থেকে প্রায় বছরখানেক আগের কথা। ও মানে অনির্বাণ আর রিয়া উত্তর কলকাতার সেই অভিশপ্ত মল্লিক কুঠুরিতে ওরা গিয়েছিল। না, রিয়া ফেরেনি, আর অনির্বাণ ফিরেছে এক জীবন্ত লাশ হয়ে। একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি জানি এগুলো মনের ভ্রম ছাড়া আর কিছুই নয়, কিন্তু আমার রক্তের সম্পর্ক বলছে আসল গল্পটা যেখানে শেষ হয়েছিল, রহস্যটা ঠিক সেখানেই শুরু। দাদাভাই, দাদাভাই, আজ একটু ভালো আছিস? দেখ তো আমায় চিনতে পারছিস কি না? আমি প্রতীক তোর ভাই। প্রতীক, তুই যাস না, ওখানে যাস না ভাই। বিমল কাকা কোথায়? বিমল কাকা সব জানতো। ওই বাড়ির দেওয়ালে কান পাতলে হৃৎপিণ্ডের ধূপ পুকানি শোনা যায়। রিয়া ওই দেওয়ালের ভেতর আটকে গেছে রে। ওরা ওকে ছাড়বে না, ওরা রিয়াকে ছাড়বে না। আমি এখনো বুঝতে পারছি না বাবা কেন ওই দিন তোমাদের যেতে দিয়েছিলেন। আমি আজও জানি না। কিন্তু দাদাভাই, তোকে একটা কথা বলি, আমি কিন্তু মল্লিক কুঠুরিতে কাল রাতে গেছিলাম। কি? কেন গেলি তুই ওখানে? কেন গেলি? তুই কি যমরাজকে আমন্ত্রণ জানাতে চাস? শান্ত হও দাদাভাই, শান্ত হও। আমার কথাটা একটু শোনো। আমি সেখানে গিয়ে একটা অদ্ভুত জিনিসের খোঁজ পেয়েছি। সেই বাইজিঘরের সেই ধসে পড়া দেওয়ালের ভেতরে আমি একটা মানুষের হাড় নয়, বরং একটা তামার নকশা করা আয়না পেয়েছি। আর সেই আয়নার উপর রিয়ার গলার লকেটটা ঝুলছিল। আমি সাইকিয়াট্রিস্টের ছাত্র হিসেবেই জানতাম ভয় হলো একটা নিউরোলজিক্যাল রেসপন্স। কিন্তু সেই ঘরে ঢোকার পর আমার থিওরি সব গুলিয়ে গেল। টর্চের আলোয় দেখলাম দেয়ালে রক্ত দিয়ে কেউ লিখছে।
সব অ্যাডভেঞ্চার ভালো নয়, কিন্তু লেখাটা একদম তাজা। প্রতীক, তুমি তো মনির ডাক্তার, আমার মনির খবর নিতে এলে বুঝে, নাকি অনির্বাণের বদলে নিজের ফ্রেমটা সাজাতে এলে? কে কে কথা বলছে? সামনে এসো, সামনে এসো। জানিস দাদাভাই, আমি ওখানে যা দেখেছি তা কোনো চিকিৎসা বিদ্যা ব্যাখ্যা করতে পারবে না। ওই আয়নার পাশে আরও একটা ডায়েরি পেয়েছিলাম, যেটা জমিদার কৃষ্ণচন্দ্র মল্লিকের নিজের হাতে লেখা। জমিদার কৃষ্ণচন্দ্র মল্লিক শুধু বাইজিকে মারেনি, তিনি এক তান্ত্রিকের সাহায্যে পুরো পরিবারকে ওই বাড়ির দেওয়ালে বন্দি করেছিলেন, যেন মৃত্যুর পরও তার জমিদারি কেউ কেড়ে নিতে না পারে। রিয়া কোনো প্রেতাত্মার কবলে পড়েনি রে দাদাভাই, রিয়া নিজেই এখন সেই অভিশাপের বাহক। তার মানে আমি যখন রিয়াকে ওরকম অবস্থা দেখেছিলাম, তখন রিয়া অভিশাপের বাহক হয়ে গিয়েছিল। হ্যাঁ দাদাভাই, বিমল কাকা মানে মানে আমার বাবা গত পরশু রাতে নিখোঁজ হয়েছেন। বাবাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। মল্লিক বাড়ির জানালায় কাল আমি বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আর আর বাবার চোখে কোনো মনি নেই, ছিল শুধু সাদা মাংসের আস্তরণ। ও এসেছে। প্রতীক, ভাইটি পালা, প্রতীক পালা। ওই দেখ, ওর মুখটা, ওর মুখের জায়গা মাংসল পিণ্ড। ওই মাংসল পিণ্ডের মুখের জায়গা থেকে হাত বেরিয়ে আসছে। প্রতীক, তোমার ট্রিটমেন্ট কি শেষ হলো?